প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম কবিতা টেড হিউজেসের লেখা হক রুস্টিং, এই কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ আরও দুটি প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওর আগে আমরা আরও একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম, যেখানে হক রুস্টিং কবিতা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্ন অর্থাৎ 6 মার্কের যে কোশ্চেন তা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওটি ওই ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ কি ওখানে আমরা দুটো কোশ্চেন দিয়েছিলাম, এই ভিডিওতে আমরা আরও দুটি প্রশ্ন অ্যাড করেছি। তো এই 4টা কোশ্চেন মুখস্থ করার পর যদি তুমি তোমার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে কোনো রকম সমস্যা ছাড়াই তুমি কবিতার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তাই অবশ্যই প্রশ্নগুলি সবকটা তোমার খাতায় নোট করে সেগুলো সুন্দর করে মুখস্থ করো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। আর সেই সঙ্গে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের হক রুস্টিং কবিতার বাংলা অনুবাদের যে ভিডিও আপলোড করেছি সেটা দেখে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে এসে তারপর এই নোটসের ভিডিওগুলো দেখো। কারণ যদি তুমি বাংলা অনুবাদ ঠিকঠাক না পারো তাহলে এই কোশ্চেনগুলো তোমার কাছে অনেক গুণ কঠিন হবে। তাই প্রশ্নগুলো সহজ করতে চাইলে বা ক্লিয়ারলি বুঝতে চাইলে অবশ্যই আগের বাংলা অনুবাদের ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখা শুরু করো। তো চলো দেখে নেই কোশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইস ক্লোজড। তারপরে কি বলছে? বলছে হু ইজ দ্য স্পিকার। আর নেক্সট কি বলছেন? বলছে হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট অ্যাবাউট দ্য স্পিকারস অ্যাটিটিউড। আর সেই একই সঙ্গে কি বলছে? এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ আইস ক্লোজড। তো এখানে আমরা দেখছি তিনটা কাটা কোশ্চেনে 2 যোগ 2 যোগ 2 সমান 6 নাম্বার করা হয়েছে। তোমরা সকলেই জানো তোমাদের 6 নাম্বারের কোশ্চেনগুলো কাটা কোশ্চেনও আসতে পারে, আবার সম্পূর্ণ প্যারাগ্রাফের মতো টোটাল গোটা কোশ্চেনও আসতে পারে। তাই সব রকম প্রশ্ন প্র্যাকটিস করেই তারপরেই তোমাদের এক্সাম সেন্টারে প্রবেশ করা উচিত। তাহলে এখানে অর্থই কি বলা হচ্ছে? বলছে আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, অর্থাৎ কি আই সিট আমি বসে থাকি, ইন দ্য টপ অফ দ্য উড মানে বনভূমির একেবারে উঁচুতে বা গাছের একেবারে চূড়ায়। আর সঙ্গে কি বলছে? বলছে মাই আইস ক্লোজড, আমার আইসগুলো বা আমার চোখগুলো ক্লোজড মানে হচ্ছে বন্ধ হয়ে আছে। সঙ্গে কি বলছে? বলছে হু ইজ দ্য স্পিকার, এখানে স্পিকার বা বক্তা কে। আর একই সঙ্গে কি বলছে? হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট অ্যাবাউট দ্য স্পিকারস অ্যাটিটিউড। তো এখানে বলছে হোয়াট ডাজ দ্য লাইন মানে এই লাইনটা বা এই উদ্ধৃতিটা কি করছে? বলছে সাজেস্ট অ্যাবাউট স্পিকারস অ্যাটিটিউড, স্পিকারের যে অ্যাটিটিউড বা মনোভাবকে কেমন করে প্রকাশ করছে বা কেমন করে প্রস্তাব দিচ্ছে। আর সঙ্গে কি বলছে? বলছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ আইস ক্লোজড। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করো? বলছে দ্য সিগনিফিকেন্স অফ আইস ক্লোজড। দ্য সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। কিসের তাৎপর্য? না আইস ক্লোজড অর্থাৎ কি চোখ বন্ধ থাকা। তো এই চোখ বন্ধ রাখার তাৎপর্য কি তা কবিতার মধ্যে যেটা বর্ণনা করা হয়েছে সে নিয়ে ব্যাখ্যা করো। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? বলছে দিস লাইন ইজ টেকেন ফ্রম টেড হিউজেসেস পোয়েম হক রুস্টিং। তো প্রথম লাইনে আমাদের এই যে কোটেশনটা কোথায় থেকে নেওয়া হচ্ছে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। বলছে কি দিস লাইন ইজ টেকেন, এই লাইনটা নেওয়া হয়েছে ফ্রম টেড হিউজেসেস পোয়েম মানে টেড হিউজের কবিতা। কি কবিতা? হক রুস্টিং থেকে। আর পরে কি বলছে? ইন দিস পোয়েম মানে এই কবিতার মধ্যে দ্য স্পিকার মানে বক্তা ইজ হলেন কে? ইয়ে হক, একটা বাজ পাখি। আর কি বলছে? বলছে হু স্পিক্স যে কথা বলে বা যে বলে, কি বলে? ইন দ্য ফার্স্ট পারসন মানে একটা উত্তম পুরুষের মতো, অ্যাজ ইফ ডেলিভারিং এ ড্রামাটিক মনোলগ। কিসের মধ্যে? একটা ড্রামাটিক মনোলগের মধ্যে। অর্থাৎ ড্রামাটিক মনোলগ কি তোমাদের আগে জানতে হবে। এর আগে আমরা যে বাংলা অনুবাদের ভিডিও আপলোড করেছিলাম সেখানে ক্লিয়ারলি ব্যাখ্যা করেছি আসলে ড্রামাটিক মনোলগ কি। এটা কি? যেখানে একজন কোনো ব্যক্তি তার মনের সমস্ত কথাকে তিনি বলেই যাবেন আর তার সামনে দ্বিতীয় কোনো এক ব্যক্তি তিনি নীরব শ্রোতা হিসেবে শুনে যাবেন। তো এখানে হক যে পাখি আছে বা হক পাখি বা বাজ পাখি, তিনি ড্রামাটিক মনোলগের আকারে বা মনোলগের মতো এই কবিতার মধ্যে তিনি ফার্স্ট পার্সন হিসাবে বা প্রথম বক্তা বা উত্তম পুরুষ হিসাবে সম্পূর্ণ কাহিনী বা তার নিজের সমস্ত জীবন কাহিনীকে বর্ণনা করেছেন। তো চলো এরপরে সেকেন্ড পার্টে কি বলছে দেখে নি। তো দ্বিতীয় পার্টে কোশ্চেন কি ছিল? বলছে হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট অ্যাবাউট দ্য স্পিকারস অ্যাটিটিউড। এই লাইনটা
স্পিকারের বা বক্তার মনোভাবকে কেমন করে প্রকাশ করে। তো উত্তরে কি বলছে, বলছে দ্য লাইন সাজেস্ট, মানে এই লাইনটা সাজেস্ট করছে বা প্রস্তাব দিচ্ছে বা তুলে ধরছে কি, দ্য হকস কনফিডেন্স, হক মানে বাজ পাখির কনফিডেন্সকে, মানে তার আত্মবিশ্বাসকে, একই সঙ্গে বলছে কামনেস মানে তার প্রশান্তিকে, অ্যান্ড সুপিরিয়রিটি মানে এবং তার শ্রেষ্ঠত্বকে। আর একই সঙ্গে দ্বিতীয় লাইনে কি বলছে, বলছে সিটিং অ্যাট দ্য টপ অফ দ্য উড, মানে বনভূমির একেবারে চূড়ায় বসে বসে, সোজ মানে সে দেখাচ্ছে ইটস কমান্ডিং পজিশন, মানে তার পজিশনকে, মানে তার অবস্থানকে সে নির্দেশ করছে। আর কি বলছে, বলছে হোয়াইল ক্লোজিং ইটস আইজ, আর যখন তার চোখগুলো আছে বন্ধ, আর সঙ্গে কি হচ্ছে, বলছে ইন্ডিকেটস, এই চোখগুলো বা বন্ধ চোখগুলো ইন্ডিকেট করছে বা বর্ণনা করছে, কি বর্ণনা করছে, বলছে কমপ্লিট ট্রাস্ট, তার সম্পূর্ণ বিশ্বাস, ইন ইটস ওন পাওয়ার, তার নিজস্ব ক্ষমতার উপরে। তো বনভূমির সম্পূর্ণ চূড়ায় বসে বসে সে তার অবস্থানকে নির্দেশ করছে, আর তার বন্ধ হওয়া এই চোখগুলো তার কমপ্লিট পাওয়ার, মানে তার পরিপূর্ণ যে শক্তি, সেই শক্তিগুলোকে নির্দেশ করছে। আর একই সঙ্গে কি বলছে, বলছে ইট ফিলস, মানে এটা অনুভব করছে, নো ফিয়ার অর থ্রেট, মানে কোনো রকমের কোনো ভয় বা কোনো হুমকি তার জন্য কোনো কাজ করে না। এরপরে দেখো সেকেন্ড পার্টে কি বলছে, কোশ্চেনে কি ছিল, বলছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ ক্লোজড আইজ। তো ক্লোজ যে আই ছিল বা আই যে ক্লোজ হয়েছিল বা চোখ যে বন্ধ হয়েছিল, এর মাধ্যমে কি তাৎপর্য বোঝানো হয়েছিল। তো উত্তরে কি বলছে, যে আইজ ইজ ক্লোজড, মানে বন্ধ চোখ, সিগনিফাইন্স মানে তাৎপর্য বিশ্লেষণ করে বা ব্যাখ্যা করে বা তুলে ধরছে, কি তুলে ধরছে, বলছে অ্যাবসোলিউট কন্ট্রোল, তার পূর্ণ কন্ট্রোলকে বা তার পূর্ণ নিয়ন্ত্রণকে, অ্যান্ড সিকিউরিটি এবং তার নিরাপত্তাকে। দ্য হক ডাজ নট নিড, দ্য হক মানে বাজ পাখির, ডাজন্ট নিড তার কোনো প্রয়োজন নেই, টু স্টে অ্যালার্ট মানে সতর্ক থাকার, কেন, বিকজ বলছে কারণ ইট বিলিভস নাথিং, ইট বিলিভস এ বিশ্বাস করে বা বাজ পাখি বিশ্বাস করে, নাথিং ক্যান চ্যালেঞ্জ মানে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না। আর কি বলছে, ইটস অথরিটি তার শক্তিকে, মানে এই পৃথিবীর কোনো কিছুই তার শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে না। আর কি বলছে, বলছে ইট অলসো শোজ, আর একই সঙ্গে এটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে, বলছে অ্যারোজেন্স মানে অহংকারকে দেখাচ্ছে, হি ফিলস মানে সে অনুভব করছে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড মানে এই সম্পূর্ণ পৃথিবী ইজ আন্ডার হিজ ডোমিনেশন, সম্পূর্ণটাই আছে তার নিয়ন্ত্রণে। আর কি বলছে, বলছে ইভেন এমনকি ওয়েন হি ইজ রেস্টিং, আর সেখানে সে রেস্ট করছে মানে সে বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ বাজ পাখি বোঝাতে চাইছে সে বিশ্রাম করছে, আর তার পায়ের নিচে থাকা এই সম্পূর্ণ বিশ্ব যেন তার অধীনে আছে। তো এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার। আশা করি অ্যান্সারটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে এখানে, বলছে দ্য কনভেনিয়েন্স অফ হাই ট্রিজ, দ্য কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স মানে কি, সুবিধা, কিসের সুবিধা, বলছে অফ হাই ট্রিজ মানে উঁচু গাছগুলোর। পরে প্রশ্নতে কি বলছে, বলছে হোয়াই আর হাই ট্রিজ কনভেনিয়েন্ট, মানে হোয়াই কেন, আর হাই ট্রিজ উঁচু গাছগুলো কি, এগুলো বলছে কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। তো উঁচু গাছগুলো সুবিধাজনক কেন, কার জন্য, বলছে ফর দ্য হক এই বাজ পাখির জন্য। তো উঁচু গাছগুলো বাজ পাখির জন্য সুবিধাজনক কেন। আর একই সঙ্গে কি বলছে, বলছে হোয়াট অ্যাডভান্টেজ মানে কি সুবিধা, ডাজ হি গেট মানে সে পেয়ে থাকে, ফ্রম হিজ পজিশন মানে তার এই অবস্থা থেকে। তো তার এই অবস্থা থেকে সে কি কি সুবিধা পেয়ে থাকে। আর 3 নম্বর পার্টে একই সঙ্গে কি বলছে, বলছে হাউ ডাজ দিস রিভিল, হাউ মানে কিভাবে, ডাজ দিস রিভিল মানে এটা প্রকাশ করে, কি প্রকাশ করে, দ্য হকস নেচার মানে বাজ পাখির স্বভাবকে। তো এখানে কি বলছে, যে এই উঁচু গাছগুলো কেমন করে বাজ পাখির স্বভাবকে বা বাজ পাখির নেচারকে প্রকাশ করে তা তুলে ধরো। তো এই 3টা প্রশ্ন বা 3টা কাটা কোশ্চেন একই সঙ্গে 2 + 2 + 2 = 6, অর্থাৎ 6 নম্বর করে তোমাদের পরীক্ষা আসার একটি সম্ভাবনা আছে। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ইন টেড হিউজেস পোয়েম মানে টেড হিউজের কবিতা হক রুস্টিং। তো টেড হিউজেসের হক রুস্টিং কবিতার মধ্যে হাই ট্রিজ মানে উঁচু গাছগুলো আর কনভেনিয়েন্ট মানে এগুলো সুবিধাজনক, বিকজ কারণ, দে গিভ মানে তারা দেয়, কি দেয়, দ্য হক মানে বাজ পাখিকে কি দেয়, বলছে পারফেক্ট ভ্যান্টেজ পয়েন্ট মানে একটা পর্যবেক্ষণের কেন্দ্র হিসাবে অবস্থান দেয়। অর্থাৎ এই হাই ট্রিজগুলো যার উপরে বসে বাজ পাখি সম্পূর্ণ পৃথিবীকে সে দেখতে পারে বা নজরদারি করতে পারে। এরপরে কি বলছে, বলছে ফ্রম দ্য টপ মানে একেবারে চূড়াই থেকে, ইট ক্যান ইজিলি ওয়াচ এটা পরিষ্কারভাবে বা সহজভাবে দেখতে পারে, দ্য হোল ফরেস্ট সম্পূর্ণ জঙ্গলকে, লোকেট প্রে, লোকেট মানে সে খুঁজতে পারে, প্রে মানে তার শিকারকে। আর কি বলছে, বলছে অ্যান্ড প্ল্যান এবং সে প্ল্যান বা পরিকল্পনা করতে পারে, ইটস অ্যাটাক মানে তার অ্যাটাকের বা তার আক্রমণের। সঙ্গে কি বলছে, বলছে ইট অলসো প্রোভাইডস একই সঙ্গে এটা প্রোভাইড করে বা এই গাছগুলো একই সঙ্গে প্রদান করে, কি প্রদান করে, বলছে সেফটি মানে একে সুরক্ষা প্রদান করে, ফ্রম এনিমিজ মানে শত্রুদের থেকে। তো এখানে আমাদের এই যে উঁচু গাছগুলো বাজ পাখির জন্য সুবিধাজনক কেন তা আলোচনা করা হলো। এরপর সেকেন্ড পার্টে কি বলেছিল, বলছে হোয়াট অ্যাডভান্টেজ ডাজ হি গেট ফ্রম দিস পজিশন
মানে এই অবস্থা থেকে বাজ পাখি কি কি সুবিধা পায়। তো চলো দেখে নেই কি বলা হচ্ছে। বলছে ফ্রম দ্য হাই ট্রিজ, মানে এই উঁচু গাছগুলো থেকে দ্য হক গেইনস, মানে বাজ পাখি পেয়ে থাকে কি পায়, বলছে দ্য অ্যাডভান্টেজ অফ কমপ্লিট সার্ভেলেন্স, মানে একেবারে পরিপূর্ণ নজরদারির সুবিধা। আর কি বলছে অ্যান্ড কন্ট্রোল, এবং নিয়ন্ত্রণের সুবিধা। তো বাজ পাখি প্রথম সুবিধা বলতে এই গাছগুলোর উপরে বসে থেকে সে নজরদারি এবং নিয়ন্ত্রণের সুবিধাটা পেয়ে থাকি। আর পরের লাইনে কি বলছে, বলছে ইট ক্যান অবজার্ভ, এটা পর্যবেক্ষণ করতে পারে এভরিথিং, মানে সবকিছু বিলো, মানে তার নিচে। তো বাজ পাখি উঁচু গাছগুলো থেকে তার নিচের সবকিছুকে সে পর্যবেক্ষণ করতে পারে, অ্যান্ড স্ট্রাইক, এবং সে আক্রমণ করতে পারে হোয়েন এভার, মানে যেখানে ইচ্ছা, ইট উইসেস, সে চায়, তো সে যেখানেই চায় সেখানে গিয়ে সে আক্রমণও করতে পারে। আর পরের লাইনে কি বলছে, বলছে দিস হাইট, মানে এই হাইটটা বা এই উচ্চতাটা কি হচ্ছে, সিম্বলাইজেস, মানে এটা বর্ণনা করছে কি, বলছে ইটস ডোমিনেন্স, মানে তার অধিপত্যকে কোথায়, বলছে ওভার দ্য এন্টায়ার ন্যাচারাল ওয়ার্ল্ড, এই সম্পূর্ণ পৃথিবীর উপর। তো এই সম্পূর্ণ পৃথিবীর উপর তার যে অধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা, সেটা এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। তো চলো দেখে নেই এরপরে তৃতীয় পার্টে কি বলছে। তো প্রশ্নে কি ছিল, বলছে হাউ ডাজ দিস রিভিল দ্য হকস নেচার, মানে কিভাবে এটি বাজ পাখির নেচারকে বা বাজ পাখির স্বভাবকে বর্ণনা করে। তো উত্তরে কি বলছে, বলছে দিস লাইন রিভিলস, মানে এই লাইনটা বা এই লাইনটা রিভিলস করছে, মানে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে দ্য হকস নেচার, মানে বাজ পাখির প্রকৃতিকে অ্যাজ প্রাউড, কেমন বলছে, অ্যাজ প্রাউড, একজন গর্বিত হিসাবে। আর কি বলছে অথরিটেটিভ, অথরিটেটিভ মানে হচ্ছে কি কর্তৃত্ব পরায়ণ, সঙ্গে বলছে অ্যান্ড সেলফ সেন্টার্ড, আর সেই সঙ্গে আত্মকেন্দ্রিক। তো এই যে লাইনটা, এই লাইনটার মাধ্যমে বাজ পাখির তিনটা গুণকে প্রকাশ করা হচ্ছে। একটা কি, প্রাউড আছে, অথরিটেটিভ আছে, আর সঙ্গে সেলফ সেন্টার্ড, মানে গর্বিত, কর্তৃত্ব পরায়ণ, এবং একই সঙ্গে সে আত্মকেন্দ্রিক। সঙ্গে কি বলছে, ইট বিলিভস, মানে সে বিশ্বাস করে, দ্যাট যে নেচার, মানে এই প্রকৃতিকে, ইনক্লুডিং দ্য হাই ট্রিজ, মানে এই উঁচু গাছগুলোর মধ্যে দিয়ে বা উঁচু গাছগুলোকে নিয়ে এটা কি হয়, বলছে এক্সিস্ট অনলি টু সার্ভ ইটস নিড, শুধুমাত্র তার প্রয়োজনের জন্য তৈরি। তো বাজ পাখি বিশ্বাস করে এই সম্পূর্ণ পৃথিবী, এমনকি এই উঁচু গাছগুলো সব যেন শুধুমাত্র তার জন্যই বানানো হয়েছে বা তার জন্যই ক্রিয়েট করা হয়েছে বা তৈরি করা হয়েছে। পরে কি বলছে, বলছে দিস রিফ্লেক্টস, এটা প্রতিফলিত করে বা এটা বর্ণনা করে ইটস কমান্ডিং, মানে তার আদেশকে বা তার হুমকিকে বা তার চাওয়াকে। আর কি বলছে, বলছে অ্যান্ড ডিক্টেটোরিয়াল পার্সোনালিটি, এবং তার একনায়কতন্ত্রের যে ব্যক্তিত্ব, সেটাকে ওই কবিতার মধ্যে এই গাছগুলোর দ্বারা বা এই গাছগুলোর সুবিধার দ্বারা বর্ণনা করা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পরবর্তী দুটি প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা দুটো প্রশ্ন এবং তার উত্তর ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এখনো পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় বা যদি তোমরা এই নোটসগুলোর পিডিএফ পেতে চাও, তাহলে স্ক্রিনের উপরে শো হওয়া নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। করলে তোমাদেরকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হবে, সেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে সমস্ত নোটসের পিডিএফ দিয়ে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো। আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটিকে স্কিপ করো।